নমস্কার, আমি চিন্ময় সরকার। আমার ইউটিউব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। তো আমার চ্যানেলের নাম চিন্ময় স্যার 369 অফিসিয়াল। এখানে আমি 25টা ইতিহাস প্রশ্ন আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। এই যে 25টা কোশ্চেন আমি আলোচনা করব আপনাদের সামনে, এই 25টা কোশ্চেন বিগত বছরে বহু এক্সামে এসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডব্লিউবিসিএস, এসএসসি এবং রেল, এখানে এই তিনটে জিনিস উল্লেখ করা আছে। কিন্তু এই তিনটে জিনিস ছাড়াও, তিনটে এক্সাম ছাড়াও ডব্লিউবিপিএসসি যে কোনো এক্সামে, স্কুল এসএসসি, গ্রুপ ডি, ক্লার্কশিপ, যে কোনো এক্সামে এই কোশ্চেনগুলো বারবার এসছে। আমি যে কটা কোশ্চেন নিয়েছি সেই কোশ্চেনগুলো আমি ডেপথে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, একদম ডেপথে। এরপরে আরও কোশ্চেন, আরও টপিক নিয়ে আমি প্রত্যেকটা বিষয়ে আমি ক্লাস দেব। তোমরা যদি এই চ্যানেলটাকে ফলো করতে থাকো, পর ভিডিও তোমরা পেতে শুরু করবে। দেখো, আমি এই কোশ্চেনগুলো কোথা থেকে নিয়েছি। এই কোশ্চেনগুলো বিগত বছরে বহু এক্সামে এসছে, সেখান থেকে আমি এই কোশ্চেনগুলো পেয়েছি। দেখো, আমি কোশ্চেন সেট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কত কোশ্চেন আছে। এখানে আপাতত এই এতগুলো কোশ্চেন আমি দেখাচ্ছি। এই যে দেখো তোমরা, এগুলো সব কোশ্চেন, এগুলো সব কোশ্চেন এখান থেকে আমি কালেক্ট করেছি। তাছাড়া আরও প্রচুর আমার কাছে কালেকশন আছে। আমি বহু এক্সাম দিয়েছি, বহু এক্সামে ইয়েও করেছি, পাসও করেছি। ঠিক আছে, আমার অভিজ্ঞতাটা তোমাদের কাছে আমি শেয়ার করছি যে কিভাবে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা এগোবো স্টেপ বাই স্টেপ। চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন আছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আমরা ভালো করেই জানি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করেন? 1815 সালে। এটা আমরা ভালো করে জানি। শুধু এইটাই আমরা, এই কোশ্চেনের অ্যান্সার এইটাই আমরা শুধু পড়বো না, এর অনুষঙ্গিক যেসব কোশ্চেন রাজা রামমোহন রায় সম্পর্কে আসে সেই সব কোশ্চেনগুলো আমরা এইখানটায় আলোচনা করব। তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, কিভাবে পড়বো, সবই জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে শুরু করে দিই। প্রথম কোশ্চেন আছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা 1 নম্বরে আসবে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রামমোহন রায়। রাজা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভা এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে 2 নম্বরে আসতে পারে ব্রহ্মসভা। ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেন? 1828 সালে। কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আগেই তো বলেছি রাজা রামমোহন রায় টপিক নিয়ে আমরা ক্লাসটা করছি। তো এটা গেল। এই ব্রহ্মসভার নাম চেঞ্জ হয়ে যায় 1830 সালে। নাম চেঞ্জ হয়ে কি হয়? ব্রহ্ম সমাজ। 1830 সালে চেঞ্জ হয়ে হয়
ব্রহ্ম সমাজ। হয়ে গেল। 3টে কোশ্চেন এখানটায় আছে, আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারলি। 3টে কোশ্চেন কি কি? এক, রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম সভা প্রতিষ্ঠা হয় কত সালে? 1828 সালে। ব্রহ্ম সভার নাম চেঞ্জ হয় কত সালে? 1830 সালে। ব্রহ্ম সভার নাম চেঞ্জ হয়ে কি হয়? ব্রহ্ম সমাজ। এবার আমরা কি পড়ব? 4 নম্বরে আমরা কি পড়ব? 4 নম্বরে পড়ব ব্রহ্ম সমাজ এর প্রথম সেক্রেটারি কে ছিলেন? ব্রহ্ম সমাজের প্রথম সেক্রেটারি, সরি, প্রথম সেক্রেটারি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। তারাচাঁদ চক্রবর্তী। হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন হয়ে গেল, কিন্তু একদম ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ 4টে কোশ্চেন এখান থেকে হয়ে গেল। 5 নম্বরে আমরা কি লিখব? এগুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে? এগুলো তোমরা নোট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও খুব সুবিধা হবে কোন টাইপের কোশ্চেন আসে। হয়ে গেল। 5 নম্বরে আসবে, তিনি রামদাস ছদ্মনামে যা কিছু লিখতেন রামদাস ছদ্মনামে লিখতেন। তিনি রামদাস ছদ্মনামে লিখতেন। হয়ে গেল। 6 নম্বর বলা হয় তাকে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। তাকে রাজা রামমোহন রায় বলা হয়, তো রাজা উপাধি কে দিয়েছিল? তাকে উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর। হলো তো? 6টা কোশ্চেন হয়ে গেল। আমরা কি কি বললাম এখানে দেখে নাও তোমরা। 6খানা কোশ্চেন এখান থেকে একদম ইজিলিভাবে তোমরা করে ফেলে দিতে পারবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাব। এবার আমরা 7 নম্বরের দিকে যাব। 7 নম্বরে কি পড়বো আমরা? 7 নম্বরে পড়বো সাত নম্বরে কি পড়বো? 7 নম্বরে পড়বো তাকে বলা হয় ভারতের আধুনিক মানুষ। তাকে বলা হয় ভারতের আধুনিক মানুষ। 8 নম্বরে তিনি
মেনিনজাইটিস। মেনিনজাইটিস রোগে মারা যান। মেনিনজাইটিস রোগ এই মস্তিষ্কে হয়, ঠিক আছে? এটা যখন আমি সায়েন্সের ক্লাস নেবো তখন তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। মেনিনজাইটিস রোগে মারা যান 1833 খ্রিস্টাব্দে। 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে। ঠিক আছে, তাহলে তাকে বলা হয় ভারতের আধুনিক মানুষ বা ট্র্যাডিশনাল মডার্নাইজার। তিনি মেনিনজাইটিস রোগে মারা যান ইংল্যান্ডের 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে। ভালো করে দেখে নেবে তোমরা। 9 নম্বরে আমরা কি বলবো? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন ভারত পথিক। ভারত পথিক আখ্যা দেন। আর জওহরলাল নেহরু তাকে বলেছিলেন জাতীয়তাবাদের জনক। জওহরলাল নেহরু তাকে জাতীয়তাবাদের জনক বলেছেন। এবার 10 নম্বর দেখব। 10 নম্বরে কি হবে? 10 নম্বরে হবে হচ্ছে 1825 সালে তিনি ইউনিটারিয়ান মিশন ও বেদান্ত কলেজ স্থাপন করেন। তাহলে 1825 সালে তিনি ইউনিটেরিয়ান মিশন ও বেদান্ত কলেজ স্থাপন করেন। এবার দেখব 11 নম্বর। তিনি 1820 সালে প্রেসিডেন্ট অফ জেসাস প্রেসিডেন্ট অফ জেসাস ও দ্য গাইড টু পিস অফ হ্যাপিনেস লেখেন। বারো নম্বরে হবে তার নিকনেম ছিল ফ্রেন্ডস টু ট্রুথ।
হলো। এবার 13 নম্বর পড়ব। 13 নম্বরে আসবে তার জীবনীকার ছিলেন মেরি কার্পেন্টার। জীবনীকার ছিলেন মেরি কার্পেন্টার। তার জীবনীকার ছিলেন মেরি কার্পেন্টার। এরপরে 14 নম্বর, রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য পত্রিকাগুলির মধ্যে ছিল মিরাতুল আকবর, সংবাদ কৌমুদী, বঙ্গদূত, এগুলি উল্লেখযোগ্য। তাহলে কি তার উল্লেখযোগ্য পত্রিকাগুলি ছিল, তার পত্রিকাগুলি হলো মিরাতুল আকবর, এটা একটা পত্রিকা। আচ্ছা, 2 নম্বর বঙ্গদূত। বঙ্গদূত, সংবাদ কৌমুদী, ইত্যাদি। আচ্ছা, 15 নম্বরে কি হবে, রাজা রামমোহন রায় ওই উইলিয়াম বেন্টিংয়ের সঙ্গে যুক্ত হয়ে সতীদাহ প্রথা রোধ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তাহলে সতীদাহ প্রথা রোধ, উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায়। বেন্টিং এর সহায়তায়। এবার আমি একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে রাজা রামমোহন রায় থেকে আমি যে কোশ্চেনগুলো করালাম এইমাত্র, এর বাইরে কোশ্চেন আসবে না। হয়তো মেবি একটা দুটো এদিক ওদিকে আমি ছেড়ে দিয়েছি, সেগুলো যখন আমি ডেপথে যখন স্টেপ বাই স্টেপ ক্লাস করাবো হিস্ট্রি, ঠিক আছে, মিড ডে মিল ইন্ডিয়ার, তখন আমি একদম রাজা রামমোহন রায়ের একদম পিওর নোটসটা তোমাদের সার্ভিস করে দেবো সেখানটায়। এখানটা যেহেতু স্পেশালি একটা করে কোশ্চেন করা হচ্ছে, তবুও যেটুকু ডেপথে করা যায় সেটুকু আমি করলাম। আর একবার আমরা রিভাইজ নিয়ে নেব এই যে কটা কোশ্চেন আমি করলাম। একটা কোশ্চেন থেকে দেখো 15টা কোশ্চেন করে দিলাম। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই, একদম শিওর। কারণ আমার এই যে এতগুলো এক্সাম দিয়েছি আমি, এই দেখো আরও আছে কোশ্চেন সেট। এই কোশ্চেন থেকে আমি একদম রিপিটেডভাবে এসছে যে কোশ্চেনগুলো বাছাই করা, সেগুলোই আমি এখানটায় তোমাদের সামনে উপস্থাপন করেছি। ঠিক আছে, তো তোমরা এদিক দিয়ে আমাকে বিশ্বাস করতে পারো যে একদম স্পেসিফিকভাবে যেগুলো বারবার এসছে সেই কোশ্চেনগুলোই আমি এখানে দিয়েছি। আর একবার করে আমরা রিভাইজ দিয়ে নেবো কোশ্চেনগুলো। চলো দেখা যাক। ঠিক আছে, আচ্ছা, প্রথমে কি বলেছিলাম, আচ্ছা এই যে প্রথমে পড়েছিলাম রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন 1828 সালে। 1830 সালে ব্রহ্ম সভার নাম চেঞ্জ হয়ে যায়, ব্রহ্ম সমাজ। এই যে ব্রহ্ম সমাজ, ঠিক আছে। এবার ব্রহ্ম সমাজের প্রথম সেক্রেটারি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। তিনি রামদাস ছদ্মনামে লিখতেন, যা কিছু লিখতেন তিনি রামদাস ছদ্মনামে লিখতেন। তাকে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। তাকে ভারতে বলা হয় প্রথম আধুনিক মানুষ বা ট্র্যাডিশনাল মডার্নাইজার।
আচ্ছা, মেনিনজাইটিস রোগ, এর মস্তিষ্কের রোগ মনে রাখবে। যখন আমি সায়েন্স, লাইফ সায়েন্স পড়াবো তখন আমি এগুলোকে দেখিয়ে দেবো ভালো করে তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে তিনি মারা গিয়েছিলেন। কোথায়? ইংল্যান্ডের ব্রিস্টলে। এখান থেকেই মুখস্থ হয়ে যাবে তোমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলেছিলেন। কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলেছিল। জওহরলাল নেহরু তাকে বলেছিল জাতীয়তাবাদের জনক। জওহরলাল নেহরু তাকে বলেছিলেন জাতীয়তাবাদের জনক। 1825 সালে তিনি ইউনিটেরিয়ান মিশন, বেদান্ত কলেজ ইত্যাদি স্থাপন করেন। 1820 সালে দ্য পিজেন্ট অফ জেসাস ও দ্য গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস লেখেন। এই যে, ঠিক আছে। তার নিকনেম ছিল ফেন্স টু ট্রুথ। নিকনেম কী ছিল মনে রাখবে? নিকনেম কি আর কি ছদ্মনামে তিনি লিখতেন? রামদাস ছদ্মনামে লিখতেন। আর নিকনেম আলাদা জিনিস। নিকনেম হচ্ছে ফেন্স টু ট্রুথ। নিকনেমে তিনি নিকনেম ছিল তার ফেন্স টু ট্রুথ। তার জীবনীকার ছিলেন মেরি কার্পেন্টার। আচ্ছা, তার পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মিরাতুল আকবর, বঙ্গদূত, সংবাদ কৌমুদী ইত্যাদি। সতীদাহ প্রথা রোধ করেন উইলিয়াম বেন্টিং এর সহায়তায়। তিনিই করেছিলেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন উইলিয়াম বেন্টিং এর সহায়তায়। ঠিক আছে, এখানে রাজা রামমোহন রায় কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট ক্লাস তোমরা পেলে। ঠিক আছে, এরপরে যখন আমি হিস্ট্রি ক্লাস করাবো একদম ডেপথে, বেসিক থেকে শুরু করব প্রথম ক্লাস থেকে, তখন আমি এই রাজা রামমোহন রায় সম্পর্কে যেটুকু টুকটাক বাকি থাকবে সেটুকু আমি করিয়ে দেবো। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে যে কত সালে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন? এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে কত সালে যোগদান করেন? স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকা শিকাগো শহরে। সেপ্টেম্বর বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন। বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন কত সালে? 1893 সালে আমেরিকার শিকাগো শহরে 11 সেপ্টেম্বর। এইবার 2 নম্বরে হবে, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে হবে তিনি 1897 সালে, তিনি 1897 সালে কি করেন? দেশে ফেরেন। 1897 সালে দেশে ফিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা করেন? 1897 সালে দেশে ফেরেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশনের 2টি প্রধান কেন্দ্র ছিল। একটি আলমোড়ার মায়াবতী, অপরটি ওয়েস্ট বেঙ্গলের বেলুর।
এই দুটি প্রধান কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গের বেলুর আর আলমোড়ার মায়াবতী ব্র্যাকেটে UTT আর উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে, ঠিক আছে, এই দুটি প্রধান কেন্দ্র ছিল। 3 নম্বর হবে 1900 সালে তিনি প্যারিস ধর্মসভায় যোগদান করেন। প্যারিস ধর্ম সম্মেলনে চার নম্বরে হচ্ছে ক্ষেত্রীর, এই যে স্বামী বিবেকানন্দ যে উপাধিটা, এই উপাধিটা দিয়েছিল ক্ষেত্রীর মহারাজা স্বামীজি উপাধিটা দিয়েছিল। ক্ষেত্রীর মহারাজা তাকে স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিল। এবার দেখে নেব 5 নম্বরে তার লিখিত গ্রন্থগুলি কি কি আছে। তার লিখিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে পরিবারযোগ, বর্তমান ভারত, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি। তো তার লিখিত বই বইগুলি হলো পরিবারযোগ, বর্তমান ভারত, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি। 6 নম্বরে কি দেখব? 6 নম্বরে দেখব তিনি ছিলেন ভারতের প্রথম সমাজতন্ত্রী। তিনি ছিলেন ভারতের প্রথম সমাজতন্ত্রী। ঠিক আছে, এটুকু আমরা দেখে নিলাম। এইবার আমরা একবার রিপিটিশন দিয়ে নেব, তবে আমি এখানে যতটা পেরেছি ততটা জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও যখন আমি আবার নেক্সট টাইম এখান থেকে ডেপথে ক্লাস করাবো তোমাদের, আরও এক্সট্রা অ্যাড হবে এখানটায়।
তবে আমার এখান থেকে স্বামী বিবেকানন্দর ক্যারেক্টারটা আমার খুবই প্রিয় একজন ক্যারেক্টার। তো স্বামীজির সম্পর্কে আমার একটা গল্প এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, যেটা না বললেই নয়, আমি বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ যখন এই শিকাগো ধর্ম সম্মেলনে যান, গিয়েছিলেন কত সালে? 1893 সালে গেলেন। যাওয়ার পরে সমস্ত ধর্মের লোকেরা ওখানে প্রেজেন্ট ছিলেন। এইবার তিনি গিয়ে সেখানটায় দেখলেন যে ভারতের যে ধর্মগ্রন্থটা ভগবদ্গীতা, সেটা সমস্ত ধর্মগ্রন্থের নিচে রয়েছে, আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো সব পরপর পরপর উপরে উপরে সাজানো আছে। এবার সমস্ত ব্যক্তিদের কিছু সময় বেঁধে দেওয়া হয়েছিল যে তোমরা এইটুকু টাইমের জন্য তোমার ধর্ম সম্পর্কে কিছু বলো। এবার সবাই তখন একে একে উঠছিল আর বলছিল তাদের ধর্ম সম্পর্কে। এইবার তখন হিন্দু ধর্মের পালা আসে, তখন স্বামী বিবেকানন্দ স্টেজে উঠলেন। তখন দু একজন তাকে জিজ্ঞেস করেছিল তোমার ধর্ম কি? তখন বলেছিল আমি হিন্দু ধর্ম সম্পর্কে বলতে এসেছি। তো তখন বলছে হিন্দু ধর্ম, এটা তো আমরা শুনিনি কোথাও। তখন তিনি বললেন হিন্দু ধর্মই হচ্ছে সমস্ত ধর্মের মেন ভিত। বলছে মেন ভিত, তাহলে প্রমাণ দাও। তখন ওই যে ভগবদ গীতাটা যেটা নিচে রাখা ছিল, অন্যান্য ধর্মগ্রন্থগুলি পরপর পরপর উপরে সাজানো ছিল, গীতাটা মাঝখান থেকে এরকমভাবে জোরে করে টান মারে আর সমস্ত ধর্মগ্রন্থগুলো ধার ধার করে নিচে পড়ে যায়। তখন তিনি বলেন এটাই হচ্ছে বাস্তব প্রমাণ যে হিন্দু ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের মেন ভিত। এই গল্পটা আমি এক ধর্মগুরুর কাছ থেকে শুনেছিলাম, শুনে আমার খুব ভালো লেগেছে, তাই আজকে আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে আমি কি এখানটায় কি জিনিস দেখলাম স্বামী বিবেকানন্দ সম্পর্কে, সেই জিনিসকে একবার কোট করে নিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, 1893 সালে আমেরিকার শিকাগো শহরে, কোন শহরে মনে রাখবে, শিকাগো শহরে 11 সেপ্টেম্বর প্রথম ধর্ম সম্মেলনে যোগদান করেন স্বামী বিবেকানন্দ। 1897 সালে দেশে ফিরে আসেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। ঠিক আছে, রামকৃষ্ণ মিশনের দুটি প্রধান কেন্দ্র ছিল, একটা পশ্চিমবঙ্গের বেলুর আর আলমোড়ার মায়াবতী, উত্তরাখণ্ডে। আলমোড়ার মায়াবতীটা উত্তরাখণ্ডে। 1900 সালে তিনি প্যারিস ধর্ম সম্মেলনে যোগদান করেন। এবার আমরা শিকাগো ধর্ম সম্মেলন সম্পর্কে পড়েছি, এখানটায় আর একটা জিনিস দেখে নিলাম, প্যারিস ধর্ম সম্মেলনেও তিনি গিয়েছিলেন। কত সালে? 1900 সালে। ক্ষেত্রীর মহারাজা তাকে স্বামী বিবেকানন্দ, কে তাকে স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিলেন? ক্ষেত্রীর মহারাজা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বহুবার এসছে এক্সামে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনে এসছে যে ক্ষেত্রী মহারাজা স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিলেন। তার লিখিত বইগুলির মধ্যে রয়েছে পরিবার যোগ, বর্তমান ভারত, জ্ঞান যোগ, ভর্তি যোগ, কর্মযোগ ইত্যাদি। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে পরিবার যোগ, বর্তমান ভারত, জ্ঞান যোগ, ভক্তি যোগ ইত্যাদি। তিনি ছিলেন ভারতের প্রথম সমাজতন্ত্রী। এবার এখান থেকে তোমার আরও কোশ্চেন আসতে পারে, যেমন তার গুরুদেবের নাম কী ছিল? রামকৃষ্ণ পরমহংস দেব, যার নাম তার এমনি ডাক নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। আর স্বামী বিবেকানন্দর ডাক নাম ছিল বিলে, এমনি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। এগুলো তোমাদের আশা করি এমনি যে সকল বইগুলো আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তো আমি বলেই দিলাম কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখব। বাল গঙ্গাধর তিলককে কে অস্থিরতার জনক বলেছিলেন? বাল গঙ্গাধর তিলককে অস্থিরতার জনক কে বলেছে? বাল গঙ্গাধর তিলককে অস্থিরতার জনক বলেছে ভ্যালেন্টাইন চিরল।
ভ্যালেন্টাইন, চিরল, বাল গঙ্গাধর তিলককে অস্থিরতার জনক বলেছিলেন। অস্থিরতার জনক বলেছিলেন। বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত ছিলেন। এটা 1 নম্বর চলে গেল, 2 নম্বর এখানে চলে আসলো। তিনি লোকমান্য নামে পরিচিত ছিলেন। লোকমান্য নামে পরিচিত ছিলেন। এবার কথা হচ্ছে তিনি 1894 খ্রিস্টাব্দে সালে গণপতি উৎসব উৎসব 1895 সালে শিবাজি উৎসব ও 1896 সালে নো ট্যাক্স ক্যাম্পেইন চালু করেন। নো ট্যাক্স ক্যাম্পেইন চালু করেন। হয়ে গেল বাল গঙ্গাধর তিলক সম্পর্কে এটুকু আমি দিলাম। যখন আমি আবার বিস্তারিত পড়ানো চালু করব তখন আরও কিছু ডাটা দিয়ে দেবো। যেহেতু এখানে আমি কোশ্চেন ওয়াইজ আলোচনা করছি, যেটুকু না করলে নয় সেটুকু আমি করার চেষ্টা করছি। পরের কোশ্চেনটা দেখে নেব। পরের কোশ্চেন আছে টোকেন কারেন্সি বা প্রতীক মুদ্রা কে চালু করেন? টোকেন কারেন্সি বা প্রতীক মুদ্রা চালু করেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি চালু করেন। তিনি ছিলেন সবচেয়ে শিক্ষিত সুলতান। এডওয়ার্ড থমাস তাকে বলেছিলেন প্রিন্স অফ মানি বা অর্থের যুবরাজ। কে বলেছিলেন? এডওয়ার্ড থমাস। প্রিন্স অফ মানি বা অর্থের যুবরাজ।
4 নম্বরে কি বলবো, তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এবং দেবগিরি নাম চেঞ্জ করে রাখেন দৌলতাবাদ। কত নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বরে বলবো কি, বদায়নী, ফেরিস্তা, নিকাসউদ্দিন, এলফিনস্টোন, প্রমুখরা তাকে পাগলা রাজা বলে অভিহিত করেছেন। পাগলা রাজা বলে অভিহিত করেছেন। 6 নম্বরে কি বলবো, মরক্কোর অধিবাসী ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন এবং কিতাব উল রাহেলা নামক গ্রন্থটি তিনি রচনা করেন। তাহলে মরক্কোর অধিবাসী ইবন বতুতা, মোহাম্মদ হকের সময় ভারতে আসেন ও কিতাবুল রাহেলা নামে গ্রন্থটি লেখেন। কিতাবুল রাহেলা। ঠিক আছে, এখান থেকে যা কোশ্চেন করার এখানে করে দিয়েছি, মোটামুটি একটা পজিশনে দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমরা বেশিরভাগ কোশ্চেনই কমন পেয়ে যাবে। ঠিক আছে, পরে আমি আরও এর সঙ্গে অ্যাড করে দেবো, পরে যখন ক্লাস করাবো হিস্ট্রি, স্পেশাল হিস্ট্রি যখন পড়াবো বেসিক থেকে, তখন সব কমপ্লিট করে দেবো। ঠিক আছে, একবার আমরা হাইলাইট করে নিই কী কী কোশ্চেন পড়তে হবে। টোকেন কারেন্সি কে চালু করেন? মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি চালু করেন। তিনি ছিলেন সবচেয়ে শিক্ষিত সুলতান। এবার এডওয়ার্ড থমাস, এটা মনে রাখতে হবে, এডওয়ার্ড থমাস তাকে বলেছিলেন প্রিন্স অফ মানি
বা অর্থের যুবরাজ, তাকে কি বলেছেন? প্রিন্স অফ মানি বা অর্থের যুবরাজ। এই যে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক। কে বলেছিলেন? এডওয়ার্ড থমাস বলেছিলেন তাকে, কি বলেছিলেন? প্রিন্স অফ মানি বা অর্থের যুবরাজ। হয়ে গেল। এবার পরে দেখছি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত কে করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, কোন সুলতানের কথা? মোহাম্মদ বিন তুগলক। এবং তিনি দেবগিরির নাম চেঞ্জ করে দেন, দেবগিরির নাম চেঞ্জ করে রাখেন দৌলতাবাদ। এরপরে দেখব বারানি ঐতিহাসিকেরা, বদায়নী, ফেরেস্তা, নিকাসউদ্দিন, এলফিনস্টোন প্রমুখরা তাকে পাগলা রাজা বলে অভিহিত করেছেন। এই যে এই কোশ্চেনটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুত প্রশ্নে, বহুত এক্সামে এসছে এই কোশ্চেনটা, ঠিক আছে? এগুলো তোমরা নোটস করে নেবে, তাহলে পরে দেখবে যে তোমাদের সুবিধা হবে পরীক্ষার এক্সামগুলোতে। নেক্সট কোশ্চেন, নেক্সট কি বলা আছে? মরক্কোর অধিবাসী ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে আসেন। তাহলে মরক্কোর অধিবাসী ইবন বতুতা কার সময়ে? মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে আসেন এবং একটি বই লেখেন, কিতাবুল রাহেলা নামে একটি গ্রন্থটি লেখেন। এটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বহুত এক্সামে আমি অবজার্ভ করেছি যে এই কোশ্চেনগুলো রিপিটেডলিভাবে আসে। তাছাড়া তোমরা নলেজ বাড়ানোর জন্য আমি তো ক্লাস করাবোই, ডেপথে যখন হিস্ট্রি ক্লাস করাবো তখন তোমরা সেখান থেকে সব কিছুই পেয়ে যাবে। যেহেতু সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, সেই এক্সামের নিরিখে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই আসছে, সেই কোশ্চেনগুলোকে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। পরের কোশ্চেনে আমরা চলে যাব। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় কবে বসে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে 1885 সালে 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র ব্যানার্জি নেতৃত্বে প্রথম অধিবেশন বসে। আর এই অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগদান করেছিলেন। তাহলে কি হলো অ্যান্সার? অ্যান্সার কী হবে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? 1885 সালে 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়। আইনজীবী, বিশিষ্ট আইনজীবী
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে হয় 72 জন প্রতিনিধি যোগদান করেন। এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বর দেখব। দ্বিতীয় অধিবেশন বসে পাতায় সভাপতি দাদাভাই নৌরোজি। (1886 সালে 436 জন প্রতিনিধি ছিল যোগদান করে। 436 জন প্রতিনিধি যোগদান করে। 3 নম্বর 1887 সালে মাদ্রাজ অধিবেশনে প্রথম মুসলিম সভাপতি হন প্রথম কংগ্রেসের মুসলিম সভাপতি হন বদরউদ্দিন তৈয়বজি। তাহলে 1887 সালে মাদ্রাজ কংগ্রেস অধিবেশনে মুসলিম সভাপতি প্রথম কংগ্রেসের মুসলিম সভাপতি হন বদরউদ্দিন তৈয়বজি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। 4 নম্বর 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি হন রাহমাতুল্লাহ সাহানি। আর এই অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। কংগ্রেসের 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি হন রহমতুল্লাহ সাহানি। এই অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়।
5 নম্বর 1906 সালে কলকাতা 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজির সভাপতিত্বে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। পরের কোশ্চেনটা আছে, সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেসের সভাপতি কে হন? একই চ্যাপ্টারের কোশ্চেন, এখানেও কিছু সভার সম্পর্কে আলোচনা করব, মানে কত সালে কোথায় জাতীয় কংগ্রেসের কোন সভা হয়েছিল, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখানেও আলোচনা করব কিছুটা। উপরে তো আলোচনা করে নিলাম আগের কোশ্চেনটাতে, ঠিক আছে। এখানে দেখে নেব ফার্স্টে সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন। এখানে সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন জওহরলাল নেহেরু। মনে রাখবে তোমরা, জওহরলাল নেহেরু। নেহেরু সবচেয়ে বেশিবার সভাপতি হন। আচ্ছা, 1 নম্বর চলে গেল। এবার আমরা আবার কিছু সভা দেখে নিই, উল্লেখযোগ্য সভা জাতীয় কংগ্রেসের যেগুলি উল্লেখযোগ্য ছিল, সেই সভাগুলির নেতৃত্ব কে দিয়েছিলেন এবং কোথায় হয়েছিল সেগুলো একবার দেখে নিই। তা 1907 সালে সুরাট অধিবেশন হয়। সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এই অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভাজন হয়ে যায়। এবার দেখব 1911 সালে কলকাতা অধিবেশনে সভাপতি সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন বিষাণ নারায়ণ ধর। এই অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। 1912 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন জনগণ মন গানটি প্রথ
প্রথম গাওয়া হয়? পরেরটা দেখব, 1916 সালে লখনৌ অধিবেশন। 1916 সালে লখনৌ অধিবেশন হয়। সভাপতি ছিলেন এসি মজুমদার। এসি মজুমদার। এই অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীর আবার পুনর্মিলন হয়। নরমপন্থী পুনর্মিলন হয়। হয়ে গেল। 1917 সালে কলকাতায় অধিবেশন হয়। কলকাতায় অধিবেশন হয়, সভাপতি অ্যানি বেসান্ত। ইনি হচ্ছে প্রথম মহিলা সভাপতি। প্রথম মহিলা সভাপতি। আচ্ছা, এরপরে দেখব, গান্ধীজি একটি কংগ্রেসের একটি অধিবেশনে সভাপতি করেছিলেন, মানে প্রথম এবং শেষবারের মতো একটি অধিবেশনে সভাপতি করেছিলেন গান্ধীজি। সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশন কত? 1924 সালে। 1924 সালে বেলগাঁও অধিবেশন। 1924 সালে বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতি হন প্রথম ও শেষবারের মতো। প্রথম ও শেষবারের মতো, মানে একবারই হয়েছে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। এবার দেখব, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কে? সরোজিনী নাইডু, 1925 সালে। কানপুরে প্রথম, মানে কানপুরে যে সভা হয়েছিল 1925 সালে, কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সভা। সরোজিনী নাইডু সভাপতি ছিলেন। প্রথম ভারতীয় মহিলা সভাপতি, ইনি প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন।
হয়ে গেল। এবার দেখব 1929 সালে লাহোর অধিবেশন হয়। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সালে হয়েছিল। এই অধিবেশনে, জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে জওহরলাল নেহরু ছিলেন সভাপতি এবং এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। 29 সালে লাহোর অধিবেশনে সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু সভাপতি ছিল এই অধিবেশনে এবং পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এই অধিবেশনে। পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এই অধিবেশনে। মোটামুটি জাতীয় কংগ্রেসের যে মেন সভা এবং উল্লেখযোগ্য যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলো মোটামুটি এখানে কমপ্লিট করার চেষ্টা করেছি আমি। তাছাড়াও ডিটেলসে আমি যখন পড়াবো তখন এর থেকেও বেশি ডেপথে দেবো, কিন্তু কোশ্চেন যেগুলো থেকে আসে সেই কোশ্চেনকে বেস করে আমি এইগুলো পড়িয়ে দিলাম। এইগুলোই ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু ইম্পর্টেন্স আছে যেগুলো আমি পরে পড়িয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কোনো টেনশন নেওয়ার কাজ নেই। এইগুলো দেখো, সামনের যে এক্সাম রয়েছে, রেলের এক্সাম রয়েছে, WBSSC এক্সাম রয়েছে, গ্রুপ ডি ক্লার্কশিপ দুটোই রয়েছে। দেখবে এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক, জাতীয় কংগ্রেসের যে সভাগুলো আছে সেই সভাগুলো থেকে সবাই কমন পেয়ে যাবে এর মধ্যে থেকেই, আশা করছি। টাইম যেহেতু কম সেহেতু তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারো এই ইম্পর্টেন্স কোশ্চেনগুলো। তাছাড়া আমি প্রত্যেক দিন আমার সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক অনুযায়ী বেসিক লেভেল থেকে পড়ানো চালু করেছি। সেই ক্লাসগুলো তোমরা যদি নাও তাহলে একদম ডেপথে নলেজ পেয়ে যাবে। এখন যে পর্যন্ত আমি দিলাম সেই পর্যন্ত তোমরা দেখো, আমার মনে হয় প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসবে পরীক্ষার হলে, আমি একদম শিওর। ঠিক আছে, আরেকবার আমরা কোশ্চেনগুলো দেখে নেব। জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কে দুটো কোশ্চেন পরপর পড়েছিলাম, দুটো কোশ্চেনের সব কিছু কমপ্লিট করার চেষ্টা করেছি, তোমরা দেখে নাও। আমি একটু হাইলাইট করে দিচ্ছি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে বসে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এই যে 1885 সালে। কত তারিখ? 28 থেকে 30 ডিসেম্বর। কোথায় হয়েছে? কোথায় বসে? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ প্রথম অধিবেশন হয়। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর সভাপতি ছিলেন। আচ্ছা, 72 জন, প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগদান করেছিল। দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886, পরের বছরই। তা প্রতিনিধির সংখ্যা বেড়ে হয়ে যায় 72 থেকে 436 জন। ঠিক আছে, তা নেক্সট দেখব। নেক্সট আছে 1887 সালে মাদ্রাজ অধিবেশন। মাদ্রাজ বর্তমান নাম যার চেন্নাই। মাদ্রাজ অধিবেশনে প্রথম কংগ্রেসের মুসলিম সভাপতি হয়েছিল। কংগ্রেসের মুসলিম সভাপতি বদরউদ্দিন তৈয়বজি মুসলিম হিসেবে কংগ্রেসের সভাপতি হয়েছিল। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা আমি একদম স্টার মার্ক দিয়ে রাখছি। বহু এক্সামে এসছে, শত এক্সামে ভবিষ্যতেও আসবে, তা তোমরা দেখে নেবে। প্রথম কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট, বহু এক্সামে এসছে, ভবিষ্যতেও আসবে, সবই ইম্পর্টেন্স, কিন্তু তার মধ্যে থেকেও আমি স্টার মার্ক করে দিচ্ছি। অনেক আবার পড়বে শুধু স্টার মার্ক আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ে যাবে, কিন্তু সেটা ভুল। পুরো ডিটেলসে যেগুলো দিয়েছি এগুলোই আমি একদম জিস্ট দিয়েছি। জিস্টগুলো তোমরা যদি পড়ো তাহলে আরও ভালোভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে
কলকাতাতে অধিবেশন হয় 1896 সালে। সভাপতি ছিলেন রহমতুল্লাহ সাহানি 1896 সালে। এই 1896 সালে বন্দে মাতরম গানটি এই অধিবেশনে প্রথম গাওয়া হয়। কোন গানটি প্রথম গাওয়া হয়? বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় 1896 সালে কলকাতা অধিবেশনে। রহমতুল্লাহ সাহানি ছিল সভাপতি জাতীয় কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের অনেকগুলো সভা হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য যে সভাগুলো, সেই সভাগুলোর বিশিষ্ট যে কার্যাবলী হয়েছিল সেগুলো এখানে আমি তুলে ধরেছি। ওই একটা কোশ্চেন থেকে দেখেছো আমি একটা কোশ্চেন করাচ্ছি, একটা কোশ্চেনের সঙ্গে আরও 10টা 15টা করে কোশ্চেন চলে আসছে। তার মানে আমি অ্যাকচুয়ালি 25টা কোশ্চেন করাচ্ছি, কিন্তু সেখানটায় দেখা যাবে যে 25টা কোশ্চেনের জায়গায় সেখানে দেখা গেলো 120টা কোশ্চেন হয়ে যাচ্ছে। তোমরা যদি মনোসংযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটাকে কমপ্লিট করো, তাহলে পরে দেখবে যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেন্ড করতে পারছো। 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজির সভাপতিত্বে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1906 সালে কলকাতা অধিবেশনে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা ইম্পর্টেন্স কোশ্চেন, সবই ইম্পর্টেন্স আছে এখানটায়। এইবার বলছে সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেসের সভাপতি কে হন? সবচেয়ে বেশিবার এই যে বলেই দিয়েছি, জওহরলাল নেহরু সবচেয়ে বেশিবার। 1907 সালে সুরাট অধিবেশন হয়, মানে সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। সভাপতি ছিলেন কে? রাসবিহারী ঘোষ। এই অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীর বিভাজন হয়। চরমপন্থী নেতৃত্ব এবং নরমপন্থী নেতৃত্বের মধ্যে গণ্ডগোল তৈরি হয়, দিয়ে সুরাট অধিবেশন 1907 ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1907 সালে হয়। ঠিক আছে, সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এরপরে দেখব 1911 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন বিষাণ নারায়ণ ধর। কত সালে? 1911 সালে। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় এই অধিবেশনে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্সের তালিকায় থাকছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্সের তালিকায় থাকছে। এরপরে চলে যাব 1916 সালে লখনৌ অধিবেশন। লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন A.C. মজুমদার 1916 সালে। আচ্ছা, অধিবেশনের চরমপন্থী আর নরমপন্থী যে সুরাট অধিবেশন 1907 সালে বিভাজন হয়েছিল, এখানে হয়ে যায় পুনর্মিলন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখছি। 1917 সালে কলকাতার অধিবেশন হয়। সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, প্রথম মহিলা হিসাবে সভাপতি হয়েছিল। 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি হয়েছিল। কে হয়েছিল? প্রথম মহিলা সভাপতি হয়েছিল অ্যানি বেসান্ত। তা 1924 সালে বেলগাঁও অধিবেশন হয়, বেলগাঁও কংগ্রেস অধিবেশন। একমাত্র মহাত্মা গান্ধী এটাতেই সভাপতিত্ব করেছিলেন এবং প্রথম এবং শেষ, মানে একবারই সভাপতিত্ব করেছিলেন। এরপর দেখব কানপুর জাতীয় কংগ্রেসের যে সভা হয়েছিল 1925 সালে। 25 সালটা আমার এখানে লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি। 1925 লিখে দিয়েছি, বাস। 1925 সালে হয়েছিল কানপুর জাতীয় কংগ্রেসের সভায় সরোজিনী নাইডু সভাপতি হন। ইনি ভারতীয় মহিলা সভাপতি ছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। কত প্রচুর পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। এরপরে 1929 সালে লাহোর অধিবেশন, এটা বহুত এক্সামে এসছে। লাহোর অধিবেশন হয়েছে। এবার জওহরলাল নেহরু ছিলেন সভাপতি। এই যে জওহরলাল নেহরু ছিল এর সভাপতি। আর এই সভায় পূর্ণ স্বরাজের দাবি প্রথম তোলা হয়। তাহলে এবার জাতীয় কংগ্রেসের যে সভাগুলো হয়েছিল, সব কটা সভা তো আমি আলোচনা করতে পারলাম না। সবকটা সভা আমি আলোচনা করতে পারলাম না, কারণ এখানে কোশ্চেন অনুযায়ী যেহেতু অ্যান্সার দিচ্ছি, যেগুলো না বললে নয় সেগুলো আমি চেষ্টা করেছি এখানে তুলে ধরার। তোমরা দেখলে পরপর দেখে নিলে, ঠিক আছে। এগুলো তোমরা নোটস করে নিতে পারবে, নোটস করলে নোটস করতে পারবে। তো সুতরাং আশা করি জাতীয় কংগ্রেস থেকে যে কোশ্চেনই আসুক সেই কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে হবে। আর জাতীয় কংগ্রেসটা গঠন করা হয়েছিল
যে ইংরেজরা গঠন করে দিয়েছিল, যে ভারতের যে লোকজন আছে তাদের যে সুবিধা অসুবিধার কথা যাতে জানাতে পারে তার জন্য যে সভা গঠন করা ছিল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের সভা, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের মাধ্যমে যদি কোনো অভাব অভিযোগ থাকে কোনো এলাকায় কোনো মানুষের কোনো, তখন ইংরেজ গভর্নমেন্টের কাছে এই সভার মাধ্যমে জানাতে পারবে। ঠিক আছে, সেই জন্য জাতীয় কংগ্রেসটা গঠন করা হয়েছিল, এটা সবসময় মনে রাখবে। বাস, জাতীয় কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন? সমুদ্রগুপ্তকে, এখানে অ্যান্সার কোশ্চেনটা হবে সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন? অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন। আখ্যা দেন। তাহলে ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন, হয়ে গেল এটা। এবার আনুষঙ্গিক কোশ্চেনগুলো দেখবো, গুপ্ত যুগ থেকে কী কী কোশ্চেন সমুদ্রগুপ্ত সম্পর্কে বিগত বছরে এসেছে সেগুলো একটু। 2 নম্বর, তিনি বিক্রমাঙ্ক, পরমাঙ্ক ও সর্বরাজচ্ছেতা উপাধি নেন। বিক্রমাঙ্ক, পরমাঙ্ক, সর্বরাজচ্ছেতা উপাধি নেন। আচ্ছা, এছাড়া তিনি পরম ভগবত উপাধি নেন। পরম ভগবত উপাধি নেন। চার নম্বরে দেখবো আমরা, 4 নম্বরে কি দেখব, তার সভাকবি ছিলেন হরিসেন। তার রচিত এলাহাবাদ প্রশস্তি তিনি রচনা করেন, মানে হরিসেন এলাহাবাদ প্রশস্তি ইরান লিপি রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি ও মধ্যপ্রদেশের এরন লিপি রচনা করেন। এরন লিপি রচনা করেন। এবার এই হরিসেনের এলাহাবাদ প্রশস্তি ও হরিসেনের মধ্যপ্রদেশের এরন লিপি থেকে তার সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, এবং নালন্দা প্রশস্তি, গোয়া এবং নালন্দা প্রশস্তি থেকেও জানা যায় অনেক তথ্য। এছাড়া তিনি প্রয়াগ প্রশস্তিও রচনা করেন। হরিসেন কি করেন? প্রয়াগ প্রশস্তিও রচনা করেন।
আর প্রয়াগ তো এলাহাবাদে, এলাহাবাদ প্রশস্তি মানে প্রয়াগ প্রশস্তি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু, বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু সমুদ্রগুপ্তের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। সমুদ্রগুপ্তের পৃষ্ঠপোষকতা লাভ করে। গুপ্তযুগে প্রধান ভাষা ছিল সংস্কৃত। প্রধান ভাষা ছিল সংস্কৃত, মানে গুপ্তযুগে সংস্কৃত ভাষায় কথোপকথন চলতো, এটা গেল। আর সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈহিত্র নামেও পরিচিত ছিল। তিনি লিচ্ছবি দৈহিত্র নামেও পরিচিত ছিলেন। 7 নম্বর, গুপ্ত শাসনকালে অজন্তা গুহা নির্মাণ হয়। ও পঞ্চতন্ত্র রচিত হয় গুপ্ত কালে। হয় গুপ্ত যুগে। তা তোমরা দেখলে যখন আমি কোশ্চেনটা করলাম সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ন রক্ষা দিয়েছে, অ্যান্সার প্রথম লাইনে এসে গেছে। কিন্তু সমুদ্রগুপ্ত সম্পর্কে বিগত বছরগুলোতে যেখান থেকে কোশ্চেনগুলো করছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি পরপর দিয়ে গিয়েছি। তো এইটুকু বললে সমুদ্রগুপ্ত খতম, শেষ, টাটা বাই বাই, একদম সমুদ্রগুপ্ত টাটা বাই বাই করে দিলাম এই একটা কোশ্চেনের মধ্যে। সুতরাং তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো দেখবে যে 150টার কাছাকাছি কোশ্চেন চলে গেছে। ভালো লাগবে ক্লাস করে। এই নোটসগুলো তোমরা নিয়ে রাখবে, দেখবে সমুদ্রগুপ্ত আরও আমি অ্যাড করব যখন আবার ক্লাস হবে। কিন্তু মেনলি কোশ্চেন এখান থেকেই আসে, সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিয়েছি। তার একবার আমি দেখে নেব, হাইলাইট করে নেব। আচ্ছা, সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ন আখ্যা দেন? ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেন। ঠিক আছে, এবার তিনি মানে সমুদ্রগুপ্ত বিক্রমাঙ্ক, পরমাঙ্ক, সর্বরাজচ্ছেতা উপাধি নেন। আচ্ছা, এছাড়া তিনি পরম ভগবত উপাধি নেন। ঠিক আছে, আচ্ছা, তার সভাকবি ছিলেন কে? হরিসেন। হরিসেন কি করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ও মধ্যপ্রদেশের এরান লিপি রচনা করেন। আচ্ছা, প্রয়াগ প্রশস্তিও তিনি রচনা করেন। আগেই তো বললাম প্রয়াগ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি একই জিনিস, এলাহাবাদেই তো প্রয়াগ, এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু সমুদ্রগুপ্তের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ঠিক আছে, আর প্রধান ভাষা ছিল গুপ্তকালে প্রধান ভাষা ছিল সংস্কৃত। আচ্ছা, তিনি মানে সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈহিত্র নামেও পরিচিত ছিলেন। গুপ্তকালে অজন্তা গুহা, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অজন্তা গুহা কোন কালে নির্মাণ করা হয়? এটা হচ্ছে অজন্তা গুহা গুপ্ত শাসনকালে নির্মাণ করা হয়। পঞ্চতন্ত্র রচিত হয় কোন যুগে? গুপ্তকালে পঞ্চতন্ত্র রচিত হয়। তো এখান থেকে তোমরা বেশিরভাগ কোশ্চেনই বুঝে গেলে যে কেমন কীভাবে আসছে কোশ্চেনগুলো। এখানে আর একটা জিনিস অ্যাড করে নেবে, সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি যেটা হরিসেন রচনা করেছিল,
সেই এলাহাবাদ প্রশস্তির 1920 নম্বর পংক্তিতে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত বিজয়ের কথা বলা আছে। তিনি দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাস্ত করেছিলেন। বাস এইটুকু মনে রাখলে পরে মোটামুটি তোমরা সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। পরের কোশ্চেন আছে, শিলাদিত্য উপাধি কে নেন? এখানে কোশ্চেন আছে, শিলাদিত্য উপাধি কে নেন? অ্যান্সার, শিলাদিত্য উপাধি নেন হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে নেন? হর্ষবর্ধন। তিনি সকল উত্তর পথনাথ নামেও পরিচিত ছিলেন। পথনাথ নামেও পরিচিত ছিলেন। এটা 1 নম্বর। তার মায়ের নাম ছিল যশোমতী। তার প্রণীত রাজস্ব ছিল ভাগ, হিরণ্য ও বলি। তিনি ধার্মিক সভার আয়োজন করত প্রয়াগে। তিনি ধার্মিক সভার আয়োজন করতে কোথায়? প্রয়াগে। এছাড়া হিউয়েন সাং তার সময়ে ভারতে আসে। হিউয়েন সাং তার সময়ে ভারতে আসে। তিনি হিউয়েন সাংয়ের সম্মানার্থে কনৌজ ধর্মসভার আয়োজন করেছিলেন। কনৌজ ধর্মসভার আয়োজন। তার সভাকবি ছিলেন বাণভট্ট। কবি ছিলেন, তার সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের লিখিত বইগুলি ছিল হচ্ছে হর্ষচরিত, কাদম্বরী আর পার্বতী পরিণয়।
পড়ে নেয়। এইবার দেখব হর্ষবর্ধনের রচিত 3টি নাটক কি কি, সেই নাটকগুলি। রচিত 3টি নাটক হলো নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। এবার এটাকে মনে রাখার সূত্র একটা আছে। সূত্রটা কি? নাগাদের প্রিয় রত্ন হর্ষ। এবার রত্ন তো অনেকেরই প্রিয় হয়, তোমরা তো জানো। আর নাগা মানে কি? নাগা একটা জাতি, যেমন নাগাল্যান্ডে নাগারা থাকে। তো নাগাদের প্রিয় রত্ন হর্ষ। রত্ন তো অনেক রকমের হয়, জুয়েলারি রত্ন যেগুলো হয় তোমরা দেখেছো, মুক্ত হয়, স্টোন হয়, বিভিন্ন ধরনের স্টোন, যেমন রেড কোবাল হয়, তারপরে ওটাকে কি বলে, হিরে হয়, তারপরে পান্না, মুক্তা, এগুলোকে রত্ন বলা হয়। আচ্ছা, তাহলে সূত্রটা আমি এটা মনে রাখার, উপরেরটা আমরা দেখে নিয়েছি। বাণভট্ট রচিত কাদম্বরী, বাণভট্ট রচিত কাদম্বরী, পার্বতী পরিণয় আর হর্ষচরিত, এটা বাণভট্ট রচনা করেছিলেন। কিন্তু হর্ষবর্ধন রচনা করেন নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী। আচ্ছা, এবার দুটো গুলিয়ে যাবে, সেজন্য আমি এটার জন্য একটা সূত্র বানিয়ে দিয়েছি। নাগাদের প্রিয় রত্ন হর্ষ। হর্ষটাকে আমরা রত্ন হিসেবে ধরছি। তাহলে হর্ষ থেকে কি হবে? হর্ষবর্ধন। প্রিয় থেকে কি হবে? প্রিয়দর্শিকা। আর রত্ন থেকে কি হবে? রত্নাবলী। আর নাগাদের নাগানন্দ, নাগা থেকে নাগানন্দ, সূত্র। নাগা থেকে হবে নাগানন্দ, প্রিয় থেকে হবে প্রিয়দর্শিকা, রত্ন থেকে হবে রত্নাবলী, আর হর্ষ থেকে মানে হর্ষবর্ধন লিখেছিলেন এই 3টে নাটক। এইভাবে মনে রাখলে পরে তোমরা মনে রাখা খুবই সুবিধা, ইজি হয়ে যাবে। হর্ষবর্ধন ছিলেন শেষ বৌদ্ধ রাজা। পরবর্তী প্রশ্ন কি আছে? বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী বিহার কে নির্মাণ করেন? বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী বিহার নির্মাণ করেন ধর্মপাল। কে নির্মাণ করেন? ধর্মপাল নির্মাণ করেন। আচ্ছা, এটা 1 নম্বর চলে গেল। তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। ধর্মের অনুরাগী ছিলেন।
বৌদ্ধ দার্শনিক হরিভদ্র তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি উপাধি নেন পরমেশ্বর, পরম ভট্টরক ও রাজাধিরাজ। এছাড়া তাকে উত্তর পথস্বামী, এক জৈনিক গুজরাটি গুজরাটি দার্শনিক তাকে বলেছিলেন, গুজরাটি কবি বলেছিলেন উত্তর পথস্বামী, তাকে উত্তর পথস্বামীও বলা হয়। এছাড়া তিনি পরম সৌগত নামেও পরিচিত। গর্গ নামে ব্রাহ্মণ তার প্রধানমন্ত্রী ছিল। গর্গ নামে ব্রাহ্মণ তার প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, মোটামুটি এইটুকু পড়লে পরে ধর্মপাল সম্পর্কে যা আসার এর মধ্যে থেকে চলে আসবে। ঠিক আছে, বাকিটা আমি পরে যখন পাল বংশ পড়াবো তখন আমি দেখে। পরের কোশ্চেন কি আছে, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পরের কোশ্চেন আছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ব্যারিস্টার পি মিত্র। ব্যারিস্টার পি মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কলকাতায় 1902 সালে। আচ্ছা, এর দুজন সদস্য ছিল বারীন্দ্র কুমার ঘোষ ও যতীন্দ্রনাথ ব্যানার্জি। (1902 সালে পুলিন বিহারী দাস ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে। অনুশীলন দাস
ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা। এরপরে 1906 সালে অনুশীলন সমিতির স্মৃতি ক্রমশ মুছে গিয়ে সমিতির স্মৃতি ক্রমশ মুছে গিয়ে অনুশীলন সমিতির স্মৃতি ক্রমশ মুছে গিয়ে এই দল যুগান্তর দল নামে পরিচিত হয়। যুগান্তর দল নামে পরিচিত হয়। যুগান্তর দলের সদস্যরা দুর্গা পূজা করত প্রত্যেকবার। এবার পরের কোশ্চেনে চলে যাব। ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা প্রকাশ করেন কে? ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা প্রকাশ করেন মহাত্মা গান্ধী। প্রকাশ করেন গান্ধী। তিনি জন্মগ্রহণ করেন গুজরাটের পোরবন্দরে। পিতার নাম কি? কাবা গান্ধী। মাতার নাম পুতলিবাই। হয়ে গেল। তিনি ডারবানে ফোনেক্স ফার্ম ও নাটালে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন। তিনি 1893 সালে দাদা আবদুল্লাহ অ্যান্ড কং মামলা লড়তে দক্ষিণ আফ্রিকায় যান। এরপর 1915 সালে গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে তিনি ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে আসেন।
তার রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে, আর আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয়। তার রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, গুরু গোপালকৃষ্ণ গোখলে। আর আধ্যাত্মিক গুরু টলস্টয়। আচ্ছা, তিনি ভারতে আসার পরে 1916 সালে ভারতে আসার পরে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। এবার 1917 সালে চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেন। 1917 সালে চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন যোগ দেন। আচ্ছা, তিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার জন্য কাইজার-ই-হিন্দ উপাধি পান। তাহলে তিনি কাইজার-ই-হিন্দ উপাধি পান। কাইজার-ই-হিন্দ উপাধি পান। হলো, এই পর্যন্ত আমরা গান্ধীজি সম্পর্কে যেটুকু বললাম। গান্ধীজি তো একদিনে সম্ভব নয়, মানে একটা ফুল ক্লাস লাগবে গান্ধীজি সম্পর্কে আমাকে পড়াতে। তবুও যেগুলো কোশ্চেনগুলো আসার মতো মানে আসে বারবার, সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করলাম। দেখো, এখান থেকে অনেক কটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে কমন, আশা করি। এবার 12 নম্বর কোশ্চেনে চলে যাব। দক্ষিণ পথপতি ও অপ্রতিহত চক্র উপাধি কে নেন? দক্ষিণ পথপতি ও অপ্রতিহত চক্র উপাধি কে নেন?